স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত অর্ধশতাধিক। এরপরই জানিয়ে দিব ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা দিল ব্রাজিল। আরও জানিয়ে দিব প্রথম যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো এবার তুরস্ক। সর্বশেষ জানাবো নাভালনির স্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে রাশিয়ার আদালত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় অন্তত 50 জন নিহত হয়েছে, আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। গাজা সিটির সুয়াইয়া সাবরা ও তাল আল হাওয়ায়ের মতো কয়েকটি জেলার ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক। সেখানকার বাসিন্দারা ভয়াবহ যুদ্ধের খবর জানিয়েছেন। হামাসের সশস্ত্র শাখা এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ বলছে তারা তাল আল হাওয়ায় ট্যাঙ্ক বিধ্বংসী রকেট ও মর্টারের গোলায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ছে এবং হতাহতের ঘটনাও ঘটিয়েছে। গাজা সিটির বাসিন্দারা বিস্ফোরণ এবং বেশ কয়েকটি বন্দুকযুদ্ধের পাশাপাশি রাতে দক্ষিণ পশ্চিমের আশেপাশের এলাকায় হেলিকপ্টারের হামলার খবরও জানিয়েছে। ইসরায়েল ঘোষণা দিয়েছিল হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা গাজা সিটিতে তাদের কর্মকাণ্ডও চালাচ্ছে। এরপর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির উপর নজর দেওয়া শুরু করে। গাজা সিটির জেইতুন থেকে 2 সন্তান নিয়ে পালিয়েছেন মাহফুজা নামে এক নারী। তার মতো অনেক ফিলিস্তিনি ওই অঞ্চল থেকে পালিয়েছেন। তিনি বলেছেন তাদের এলাকায় খালি করার নির্দেশনার অন্তর্ভুক্ত নয়, তাতেও তিনি ভয়ে পালিয়ে গেছেন, কারণ বোমা বর্ষণ এবং গোলাগুলি তাদের খুব কাছাকাছিই ছিল। এদিকে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি বাড়িতে বিস্ফোরণে 7 জন নিহত হয়েছে। অন্যদিকে গাজা সিটির উত্তরাঞ্চল আল জালাহ স্ট্রিটের একটি বাড়িতে হামলায় 6 জন নিহত হয়। কাছেই লাবাবিদায়ে বোমা হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক মারওয়ান আল সুলতান বলেন, আল আহলি হাসপাতাল থেকে 80 জন রোগী এবং আহত ফিলিস্তিনি তার হাসপাতালে এসেছে। মারওয়ান আল সুলতান বলেন, অনেক ক্ষেত্রে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন, মাথায় গুলি লাগা অনেকের জন্য নিবিড় পরিচর্যা প্রয়োজন, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে আসছে। তিনি জানান তার হাসপাতালে 16টি মরদেহ এসেছে, অর্ধেকই নারী ও শিশু। সিভিল ডিফেন্সের মুখপাত্র মোহাম্মদ বাসাল বলেছেন, সামরিক বাহিনী গাজা সিটির জাফফা অঞ্চলে বোমা বর্ষণ করেছে। অনেককে পড়ে থাকতেও দেখা গেছে, উদ্ধার করা যায়নি তাদের। এদিকে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ইতোমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের এর সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে। দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলোর নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলন শুরু হয়েছে সোমবার। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, প্যারাগুয়ের আসনসিও শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত আছেন ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন। গতকাল সম্মেলনের অবসরে ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তিটি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনে যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায় তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিল সরকার। শীঘ্রই সেই চুক্তি বাস্তবায়ন করা হবে। ব্রাজিল আশা করছে এই চুক্তি ফিলিস্তিনের রাষ্ট্রের অর্থনীতিকে আরো মজবুত করবে। চুক্তি স্বাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম বলেন, বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যিক বাৎসরিক ভলিউম $3,20,00,000। স্বাক্ষরিত চুক্তিটি বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরো বাড়বে। ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এই চুক্তি খুব কার্যকর হবে বলেও আমরা আশা করছি। ব্রাজিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 2010 সালে। ফিলিস্তিনের শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের প্রতি সবসময়ই দেশটি সহানুভূতিশীল। ব্রাজিল শুরু থেকে গাজায় ইসরায়েলের নির্বাচনে হামলার বিরোধিতা করে আসছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা বরাবরই উচ্চকণ্ঠ। গাজা ইস্যুতে ব্রাজিলের অবস্থানের প্রশংসা করেছে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও। এদিকে প্রথমবার নিজেদের প্রযুক্তি ও উপাদানের তৈরি যোগাযোগ স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করেছে তুরস্ক। মঙ্গলবার ভোরে স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানভেরাল স্পেস ফোর্স স্টেশনে প্যাড থেকে তারকসাত 6A স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য স্পেস এক্স কোম্পানির তৈরি ফ্যালকন 9 মডেলের একটি রকেট ব্যবহার করা হয়েছে। স্পেস এক্স মূলত মহাকাশযান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে থাকে। এই কোম্পানিটির মালিক বিশ্বের শীর্ষ ধনকুব ইলন মাস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তারকসাত
এর উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসে নতুন অধ্যায় বলেও অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, এই স্যাটেলাইটটির মোট উৎপাদনের 81% উপাদান এবং সফটওয়্যার সরবরাহ করেছে তুরস্ক নিজেই। তার্কসাত 6 আমাদের জাতীয় সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজির। যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট তার্কসাত 6 এর কাজ হবে মূলত টেলিযোগাযোগ এবং টেলিভিশন সম্প্রচারে নির্বিঘ্ন করা। তুরস্কের পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আব্দুল কাদির উরালুঘু মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নির্মাণে হাত দিয়েছি। এই কর্মসূচির প্রথম ফসল তার্কসাত 6 এই স্যাটেলাইটটির মাধ্যমে আমাদের টেলিভিশন সম্প্রচার এবং যোগাযোগকে একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে তুরস্কের যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইটটি ব্যাপকভাবে কাজে দেবে বলে জানিয়েছেন তিনি। তুরস্কের স্যাটেলাইট প্রকল্পের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, তার্কসাত 6 এটা প্রস্তুত করতে তাদের সময় লেগেছে অন্তত 10 বছর। এদিকে নাভালনির স্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে রাশিয়ার আদালত। ভিন্ন মতের বিরুদ্ধে দমনপীড়ন অব্যাহত রেখেছে রাশিয়া। দেশটিতে এবার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির বিধবা স্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। মস্কোর একটি আদালত ইউলিয়া নাভালায়ার বিরুদ্ধে চরমপন্থার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নাভালানায়া বর্তমানে রাশিয়ার বাইরে রয়েছেন। তাস নিউজ এজেন্সি জানিয়েছে, রাশিয়ার বাইরে বসবাসরত উইলিয়াম নাভালার বিরুদ্ধে চরমপন্থী সমাজের অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে। বিবিসি জানিয়েছে, অ্যালেক্সি নাভালনি রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধী নেতা ছিলেন। আর্কটিক সার্কেলে বন্দী অবস্থায় ফেব্রুয়ারিতে তার মৃত্যু হয়। রাশিয়ার কর্তৃপক্ষ জানায়, নাভালনি প্রাকৃতিক কারণেই মারা গেছেন, তবে তার বিধবা স্ত্রীর দাবি নাভালনিকে নির্যাতন ও ক্ষুধার্ত রেখে হত্যা করা হয়েছিল। নাভালনির চরমপন্থার অভিযোগে 19 বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন, যা ব্যাপকভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয়। নিজেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রতিক্রিয়া জানিয়ে উইলিয়া নাভালায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, ভ্লাদিমির পুতিন একজন খুনি এবং যুদ্ধাপরাধী। তার জায়গা কারাগারে এবং হেগেনের অন্য কোথাও হওয়া উচিত নয়। স্বামীর মৃত্যুর পর নাভালনির কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নাভালায়া। মস্কো আদালত রায় দিয়েছে তাকে হেফাজতে নেওয়া উচিত এবং এরপরই তাকে ওয়ান্টেড ঘোষণা করা হয়। মিসেস নাভালায়া গত মার্চে তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায়ও যোগ দিতে পারেননি, তবে এরপর তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ পশ্চিমা নেতাদের সঙ্গেও দেখা করেছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এটি বিশ্বজুড়ে মানবাধিকার প্রচার ও সুরক্ষার জন্য কাজ করে। নাভালানায়া বলেছেন, পুতিনের বিরুদ্ধে তার স্বামী যে লড়াই করেছেন তা তিনি আরও জোরদার করবেন।